পিরিয়ডের অসহ্য যন্ত্রণা আমাকে বিছানায় একেবারে স্থির করে রেখেছে। সকালে ঘুম ভাঙতেই তীব্র ব্যথায় কুঁকড়ে উঠি। পেটে মোচড় দিয়ে উঠছে, মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। পেটে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ফুঁপিয়ে কাঁদছে ইচ্ছে তালুকদার। প্রতিবার এই কষ্টে শরীরটা অসাড় হয়ে যায়। চোখ বন্ধ করে শুয়ে আছি, যেন সব কিছু থমকে গেছে। বাহিরে চেঁচামেচির আওয়াজ। তালুকদার পরিবারের বিশাল ডুপ্লেক্স বাড়িতে উৎসবমুখর পরিবেশ। বাড়ির বড় ছেলে অনেক বছর পর বিদেশ থেকে ফিরছে। পুরো পরিবার তার ফেরার অপেক্ষায়। হৈমন্তী তালুকদার, বাড়ির বড় বউ, সকাল থেকেই ব্যস্ত। রান্নাঘরে হরেক রকম রান্নার আয়োজন চলছে। বাড়ির উঠোনে কাজের লোকেরা ঘরদোর ঝকঝকে করতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। ইচ্ছের মা, রোকসানা, সকালে স্কুলের কাজ শেষ করেই এসে হৈমন্তীর সাথে রান্নায় হাত লাগিয়েছে। ইচ্ছের বড় আব্বু, ইনায়েত তালুকদার, এক কোণে বসে পত্রিকা পড়ছেন, মাঝে মাঝে বাড়ির হই হুল্লোড় দেখে মিটিমিটি হাসছেন। ইচ্ছের বাবা রফিক তালুকদার বারবার বাইরে গিয়ে দেখে আসছেন, ধূসরকে আনতে যাওয়া গাড়ি এখনও পৌঁছাল কিনা। ইচ্ছের ছোট চাচা সাবের ও তার স্ত্রী রিমি ভাতিজার ফেরাকে ঘিরে রোমাঞ্চিত, দুইজন মিলে বারবার গেস্ট লিস্ট চেক করছে, যেন কোনো কিছু বাদ না পড়ে। ধূসরের দাদুর ভাইয়ের ছেলে সাবের, তিনি আর তার একমাত্র বোন যিনি বাহিরে থাকেন। তবে এই ব্যস্ততার মধ্যেও হৈমন্তীর চোখ ইচ্ছেকে খুঁজে পায় না। তিনি রাগান্বিত স্বরে বলেন, রোকসানা, তোমার মেয়ে ইচ্ছে কোথায়? কাজের সময় উধাও হয়ে যায়। রোকসানা হেসে বলেন, ভাবি, ও একটু অসুস্থ। আমি সব সামলে নিচ্ছি, তুমি চিন্তা করো না। উফ, কাজের সময় শরীর খারাপ হলে চলে? আজ ধূসর আসছে, সব নিখুঁত হতে হবে। কোনো বিশেষ কারণে ইচ্ছের সঙ্গে বাজে বিহেভিয়র করে মিসেস হৈমন্তী সবার সাথে মিশলেও ইচ্ছের সঙ্গে কঠোর। সবাই ভালোবাসার শাসন ভেবে চুপ থাকে। সকাল থেকেই বাড়িতে এক অদ্ভুত উচ্ছ্বাস। তবে ইচ্ছে কিছুই জানে না এসবের। সে নানুবাড়ি ছিল গতকাল, তার বড় আব্বু এনেছে আর্জেন্ট। অন্যদিকে হৈমন্তী তালুকদার নিজের হাতে ছেলের ঘর গুছিয়ে দিচ্ছেন। শোকেসের এক একটা বই ধুলো ঝেড়ে সাজিয়ে রাখছে, প্রতিটা সামগ্রী যেন ঠিক আগের জায়গাতেই থাকে। বিছানায় নতুন চাদর বিছিয়ে হাত বুলিয়ে দেখলেন, যেন কোনো ভাঁজ না থাকে। আলমারি খুলে ধূসরের পুরনো কিছু জামা বের করে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা কত বড় হয়ে গেছে। একপাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে মালাকে বলে, মালা, ফুলগুলো ঠিকমতো রেখে দে। ধূসর কিন্তু টাটকা ফুল পছন্দ করে। মালা হাসিমুখে ফুলের তোড়া সাজাতে লাগল। হৈমন্তী বিছানার পাশে রাখা ছবি হাতে নেন, ছোট্ট ধূসর, তাহসিনের সঙ্গে হাসি মুখে। ছবি দেখে চোখটা ছলছল করে উঠল, দ্রুত আবার যথাস্থানে রেখে দিলেন। তারপরে তাকিয়ে দেখলেন, সব ঠিকঠাক আছে কিনা। আলমারি, জানালা, পর্দা, সব কিছু ঝকঝকে। নিজেকে আশ্বস্ত করে বললেন, সব ঠিকই আছে, এখন ছেলেটা এলেই হয়। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়েত তালুকদার মৃদু হেসে বললেন, তোমার কাজ শেষ হলো? হৈমন্তী তাকিয়ে বলেন, মায়েরা ছেলেদের জন্য কখনো কাজ শেষ করতে পারে? ইনায়েত হাসতে হাসতে বলেন, ঠিক বলেছ, কিন্তু এখন একটু বিশ্রাম নাও, ধূসর আসুক, তারপর তো ওর সামলাতেই হবে। হৈমন্তী একটা হাসি দিলেন, জানালার পর্দাটা সামান্য ঠিক করে দিয়ে সন্তুষ্ট মনে বলেন, ছেলেটার সবকিছু একদম ঠিকঠাক রাখতে হবে। সে তো অনেক দিন পর ফিরছে, অগুছালো একটুও পছন্দ নয়। আমাকে বারবার বলতো তার ঘরে যেন কেউ না ঢুকে কখনো। আত্মীয়স্বজনদের আসা শুরু হয়ে গেছে। একে একে সবাই মনের আনন্দে কথা বলছিল, হাসছিল, আর ধূসরের বাড়ি হয়ে উঠছিল এক উৎসব মুখর স্থান। মিসেস হৈমন্তী তাদের স্বাগত জানাতে ব্যস্ত, আর ঘরের সবকিছু সঠিকভাবে সাজানো ছিল। ধূসরকে নিতে সকাল সকাল বেরিয়ে গেছে হুমায়ুন, ধূসরের মামা, তার মেয়ে মীরা, আর ছোট বোন ঈশিতা। বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে হৈমন্তী। তিনি ছেলের ঘর গুছিয়ে নিচ্ছেন একদম নতুন করে, যেন সবকিছু ধূসরের পছন্দ মতো হয়। এমন সময় ইচ্ছে গোসল সেরে ফ্রেশ হয়ে ঢোলা একটি টি শার্ট আর আরামদায়ক প্লাজো পরে বসার ঘরে আসে। শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই ফাঁকা সোফার এক কোণে গা এলিয়ে দেয়। ভেজা চুলের মাথাটা হেলিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিলেও বাইরে থেকে আসা কথাবার্তা আর কাজের শব্দ কানে ভেসে আসতে থাকে। শরীরের ক্লান্তি যেন ধীরে ধীরে অলসতা হয়ে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইচ্ছে আনমনে বসে বাড়ির সাজসজ্জা দেখতে থাকে, ভাবতে থাকে ধূসরকে নিয়ে সবাই কতটা উচ্ছ্বসিত। নিজের অজান্তেই একটা হালকা হাসি খেলে যায় তার ঠোঁটের কোণে।
ইচ্ছে সোফায় হেলান দিয়ে বড় আব্বুর সঙ্গে কথা বলছিল, তখনই হৈমন্তী রান্নাঘর থেকে বেরিয়ে এসে তাকে দেখে ভ্রু কুঁচকে বললেন, এই ইচ্ছে, সারাদিন তোকে চোখেই পাচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন। ইচ্ছে চুপ করে গেল, মাথা নিচু করে হাতের আঙুল নিয়ে নাড়াচাড়া করতে লাগল। হৈমন্তী বিরক্ত স্বরে বললেন, সবাই কাজে ব্যস্ত, আর তুই এখানে বসে গল্প করছিস। বুঝতেই পারছি, ছোটবেলা থেকে আহ্লাদে বড় হয়েছিস, তাই তো কাজের কোনো ঠিক নেই। ইনায়েত তালুকদার হালকা গলায় বললেন, আরে হৈমন্তী, এসব বলছো কেন? মেয়ে তো একটু বিশ্রামই নিচ্ছে। কিন্তু হৈমন্তী যেন শুনতেই পেলেন না। তিনি মুখ বাঁকিয়ে বললেন, বিশ্রাম তো শুধু ইচ্ছের দরকার, আমাদের নয়। বলেই রান্নাঘরের দিকে চলে গেলেন। ইচ্ছে কষ্টে বুকের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। বড় আব্বুর সামনে আর কিছু বলল না, শুধু মৃদু কণ্ঠে বলল, আমি একটু ঘরে যাচ্ছি, বড় আব্বু। ইনায়েত তালুকদার মায়াভরা চোখে তাকিয়ে বললেন, জামা, একটু শুয়ে আয়। মন খারাপ করিস না। ইচ্ছে উঠে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। দরজা বন্ধ করেই বিছানায় ঢলে পড়ে। আজ সারাদিন সে অসুস্থ। মনে হচ্ছিল, কেউ তাকে ঠিকমতো দেখতে পাচ্ছে না, কেউ বুঝতে চাইছে না তার ক্লান্তি। চোখের কোণে অশ্রু জমে উঠলেও ইচ্ছে দ্রুত চোখ বন্ধ করে ফেলে আবার একরাশ অভিমান নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। রাত ৮টার দিকে ধূসর গাড়ি থেকে নামতেই সবাই ছুটে এল। প্রথমে রোকসানা, তারপর হৈমন্তী, ইনায়েত, রফিক, সবাই একসাথে তার দিকে এগিয়ে এসে তাকে ঘিরে ধরে। মনে হচ্ছিল, পুরো বাড়িটাই ধূসরের আগমনে উজ্জ্বল হয়ে উঠেছে। আরে ধূসর, তুই তো আমাদের খুব মিস করিস। রোকসানা ধূসরের হাত ধরতে ধরতে বলে উঠে, কেমন আছিস ধূসর? ইস, কতটা শুকিয়ে গেছিস, ঠিক মতো খাস না বাবা। বলেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ধূসর মায়ের আদরে চুপ করে থাকে। মায়ের বুকের উষ্ণতা এত দিন পর ধূসর অনুভব করতে পারে। রফিক সবার পিছনে দাঁড়িয়ে থাকলেও তার চোখে মিষ্টি হাসি ছিল। এই বাচ্চা, কোথায় ছিলে এতদিন? আমাদের খোঁজ নিতেই পারলি না। এরা সবাই মিলে ধূসরের পাশে এসে দাঁড়িয়ে একে একে তার কাছ থেকে খোঁজ নিলেন, দীর্ঘদিন পর তার ফিরে আসার গল্প শুনতে চাইলেন। ধূসর ও হাসি মুখে সবাইকে সান্ত্বনা দিয়ে তার বিদেশের গল্প বলতে শুরু করেন। ধূসর একটু পর নিজের ঘর ফ্রেশ হওয়ার জন্যে উপরের দিকে উঠে গেল। সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে যেতে সে লক্ষ্য করল, তার পাশের ঘরের দরজাটা খানিকটা খোলা। স্বাভাবিকভাবে সে সেদিকে মনোযোগ দিল না, কিন্তু দরজার ফাঁক দিয়ে কিছুটা ভেতরের দৃশ্য চোখে পড়ল। ভিতরে কেউ ঘুমিয়ে আছে। ধীরে ধীরে সে চোখটা আরও ফোকাস করল এবং অবাক হয়ে দেখে, ঘুমন্ত মানুষের গালে একটি ছোট্ট কালো তিল রয়েছে। চোখ বন্ধ করে শুয়ে থাকা ব্যক্তির মুখ যেন কিছুটা অচেনা মনে হচ্ছিল, তবে তার গায়ে এক অদ্ভুত পরিচিতি ছিল। চোখে পানি বা ঘুমের অস্পষ্টতা থাকায় সঠিকভাবে চিনতে না পারলেও ধূসরের মনে প্রশ্ন জাগল, এটা কে হতে পারে? তার এক মুহূর্তের জন্য মনে হল, কিছু একটা ভুল দেখছে সে, কিন্তু তাকে স্বাভাবিক হতে হবে। ধূসর মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সেই মুখের চিন্তা বারবার তার মাথায় ঘুরছিল। কেউ ছিল, তবে কেমন যেন পরিচিত লাগছিল, হয়তো সে এক মুহূর্তের জন্য ভুল করেছে বা অতিরিক্ত ভাবছে। ধূসর দরজার দিকে ফিরে একটু সরে গেল। তার মনে হচ্ছিল, ঘরের ভেতর যারা আছে তাদের মুখ কিছুটা অজানা হলেও এক অদ্ভুত পরিচিতি যেন সেখানে ছিল। তার পা কিছুটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু সেই মুখের অর্ধেক দেখার পর তার মন আরও ঘোলাটে হয়ে গিয়েছে। সেই ঘুমন্ত মুখটা, গালে ছোট্ট কালো তিলটা, কিছু কিছু স্মৃতি ফিরিয়ে আনছিল, তবে তা ছিল অনেকটা অচেনা, আবার অনেকটা পরিচিত। এখনও সে জানে না, এই মুখটা আসলে ইচ্ছে ছিল। খাবার টেবিলের চারপাশে সবাই বসেছিল। মীরা, হুমায়ুন, ইনায়েত, ঈশিতা, রফিক, সাবের, রিমা এবং ধূসর সবাই খাবারের পাতে চামচ চালাচ্ছিল আর গুছিয়ে খাচ্ছিল। হাসি ঠাট্টায় মেতে উঠেছিল, মাঝে মাঝে কেউ হাসাহাসি করছিল, কেউ আবার গল্পে মজছিল। সব কিছু যেন স্বাভাবিক ও শান্তিপূর্ণ মনে হচ্ছিল। এদিকে মালা, হৈমন্তী ও রোকসানা একত্রে খাবার পরিবেশন করছিল। তারা হাসিমুখে খাবারের পাত্রে কিছুটা সাজিয়ে দেওয়ার পর টেবিলের কাছাকাছি নিয়ে আসছিল। যেন তারা জানত, পুরো পরিবার একত্রে বসে খেতে পারলে একটা আলাদা আনন্দ থাকে। মালার হাত ছিল দ্রুত ও দক্ষ, কোন ধরনের অতিরিক্ত কথা না বলেই সবার প্লেট সারিয়ে দিচ্ছিল। হৈমন্তী আর রোকসানা মাঝে মাঝে হাসি ঠাট্টা করছিল,
তবে পুরো পরিবেশটা যেন খুব স্নিগ্ধ ছিল। সবাই একে অপরের সঙ্গে আনন্দে কাটছিল, সবার মধ্যে এক অদ্ভুত সান্নিধ্য ছিল। মীরা হা করে ধূসরকে দেখছিল, তার দৃষ্টি যেন স্থির হয়ে গিয়েছে। ধূসরকে এক সুন্দর্শন পুরুষ, তার দিকে তাকানো মীরার জন্য সত্যিই দায় হয়ে উঠেছিল। সে মনে মনে ভাবছিল, কম দেখছে তো কিছুই বুঝতে পারছে না, আর বেশি দেখলে বিরক্তির কারণ হয়ে উঠবে। তবুও তার চোখ থেকে ধূসরের মুখ সরানো যাচ্ছিল না, যেন এক অদ্ভুত টান ছিল। ধূসরের দেহের গঠন একদম পরিপূর্ণ। তার শরীর দীর্ঘ এবং শক্তিশালী, যা প্রতিটি সঞ্চালনে তার উপস্থিতি প্রকাশ করে। জিমে কষ্ট করে তৈরি করা পেশি তার হাত এবং বুকের দিকে স্পষ্টভাবে ফুটে ওঠে, তবে তার ঢোলাটি শার্ট সবসময় তার সুরেলা দেহের উপর খাপ খায় না। তার হাতের পেশি যেন ফুলে ফেপে ওঠে, যদিও শার্টের নিচে সেগুলো সম্পূর্ণভাবে ধরা পড়ে না। তবে যখন সে হাত বাড়ায় বা কিছু করে, তখন তার পেশিগুলোর সুস্পষ্টতা আর শক্তি স্পষ্টভাবে নজরে আসে। তার প্রতিটি গতি যেন প্রশিক্ষিত এবং মসৃণ, তার দেহের পেশিগুলোর প্রতি সচেতনতা এবং নিয়ন্ত্রণে তার দক্ষতা প্রকাশ পায়। তার কোমর এবং পিঠের নিচের অংশও মসৃণ, কিন্তু শক্তিশালী, যা তার শরীরের সুষমতাকে নির্দেশ করে। একটু পর মীরা বুঝতে পারল, তার অস্বস্তি বেড়ে যাচ্ছে এবং দ্রুত চোখ ফেরাল। তবে ঈশিতা তার দৃষ্টি সেদিকে লক্ষ্য করে, আর মুচকি হাসি দিয়ে বলল, মীরা আপু, হা করে কি দেখছ? এইভাবে তো মুখে মশা ঢুকবে। তারপর ফিক করে হেসে উঠল। মীরা কিছুটা লজ্জা পেয়ে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল, কিন্তু তার মুখে একটু গোলাপি আভা ফুটে ওঠে। অন্যদিকে রফিক খাবার শেষ করে সবার আগে উঠে উপরে যেতে নিলে ধূসর বলে উঠে, চাচ্চু কয় যাচ্ছ? এইখানে বসো, সবার জন্য গিফট এনেছি, দেখবে চলো। ইচ্ছেকে অনেকক্ষণ থেকে দেখছি না বাবা, মেয়েটা কি করছে একটু দেখে আসি। আর রোকসানা মেয়ের খাবার নিয়ে উপরে এসো, সারাদিন মেয়েটা কিছু খায়নি হয়তো। অন্যদিকে দুপুরের ঘটনা মনে হতেই ইনায়েত তার স্ত্রীর দিকে তাকায়, মেয়েটি তখন উপরে উঠেছে, এখনও নিচে নামেনি। হৈমন্তী যে কেমন এমন করে এখনও অজানা। উপর দিকে ধূসর মনে করে হয়তো পুচকি ইচ্ছু ছিল ওইটা ঘুমিয়ে। রোকসানা এবং রফিক মেয়ে ইচ্ছের ঘরে গিয়ে প্রথমে তার খাবার খাইয়ে দেয়। পরে ইচ্ছে খুবই ক্লান্ত হয়ে পড়ায়, রোকসানা ও রফিক তাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। ইচ্ছে একটু শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে, ঠিক যেমন সেদিনের মতো। এদিকে ধূসর ও ইচ্ছের দেখা পায় না। তার মনে হয় হয়তো ইচ্ছু আজ একটু বিশ্রাম নিচ্ছে, আর তাই সে নিজেও আর তাকে বিরক্ত না করার সিদ্ধান্ত নেয়। তবে ধূসরের মনে কিছুটা অদ্ভুত কৌতূহল থাকে, কেমন করে মেয়েটি এতটা নীরব থাকে, এবং সে তার খোঁজ নিতে একবারও এগিয়ে আসল না। মধ্যরাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ করেই মিসেস হৈমন্তীর ঘুম ভেঙে যায় ঈশিতার তড়িঘড়ি ডাকে। ঘুমভাঙা চোখে অপ্রস্তুতভাবে উঠে বসে তিনি। কি হয়েছে আবার? ঈশিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। মা, ইচ্ছের শরীর তো অনেক খারাপ। পিরিয়ডের ব্যথা সহ্য করতে পারছে না, আর সকাল থেকে নাকি কিছুই খায়নি। সব মিলিয়ে শরীরটা একদম ভেঙে পড়েছে, গায়ে কোনো জড়ি পাচ্ছে না। মামনি তো কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামাতে পারছি না। বাবা ডক্টরকে কল দিয়েছেন, তুমি তাড়াতাড়ি চলো না। হৈমন্তী ঈশিতার কথা শুনে কিছুটা চিন্তিত হলেও তার মুখের ভঙ্গিতে খুব বেশি উদ্বেগ ফুটে ওঠে না। মেয়েটা এমনিতেই একটু আবেগপ্রবণ, হয়তো তেমন কিছু না। কিন্তু পর মুহূর্তেই ঈশিতা বলে ওঠে, আর মা, ধূসর ভাইও ওখানে আছে। এই কথা শুনেই হৈমন্তীর চোখ ছানাবড়া হয়ে গেল। ধূসর, ছেলেটা আবার কেন? মুহূর্তের মধ্যে তার ভেতরের সব ঘুম উড়ে গেল। কোনো দ্বিধা না করে দ্রুত পায়ে বেরিয়ে পড়লেন। দোতলার করিডোরে নীরবতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর ঈশিতার উদ্বিগ্ন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ইচ্ছের ঘরের সামনে এসে দেখেন দরজা আধা খোলা, ভেতর থেকে হালকা আলো ফোটায় ফোটায় ছড়িয়ে পড়ছে। ধূসর দরজার একপাশে চুপচাপ বসে, চোখে চিন্তার ছায়া। ইচ্ছের শীর্ণ কণ্ঠে ক্ষীণ গোঙানির শব্দ আসছে, তার অসহায়তায় ঘরটা ভারী হয়ে উঠেছে যেন। হৈমন্তী কাছে যে রোকসানার দিকে হাত বাড়িয়ে দেয়, ইচ্ছে অসহ্য কষ্টে গুমরে কাঁদছে। চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্তিতে বুজে আসছে। হৈমন্তী ইচ্ছেকে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মা কিছু খায়নি কেন? এমন কষ্ট করছিস কেন? ধূসর তখন বলে উঠে মায়ের দিকে তাকিয়ে, মা স্যালাইন দিতে হবে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। হৈমন্তী ধূসরকে একবার দেখে নীরবে মাথা নাড়েন, তারপর ঈশিতাকে বলেন, তুই তাড়াতাড়ি গিয়ে গরম পানি আনো, আর রোকসানা স্যুপ করে আনো উঠো। ঈশিতা ছুটে চলে গেলে
হৈমন্তী ইচ্ছের পাশে বসে তার হাত ধরে রাখেন, যেন মেয়েটার কষ্ট একটু হলেও কমে। রফিক তখন ঘরে ঢুকে বলেন, ডাক্তার আসছে, চিন্তা করো না। সেই রাতে পুরো বাড়িটাই যেন ইচ্ছের জন্য জেগে থাকে। ডাক্তার এসে ইচ্ছেকে দেখে মাথা নাড়লেন, শরীরের অবস্থা ভালো না, এক্ষুনি স্যালাইন দিতে হবে। প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। ইনায়েত তালুকদার চিন্তিত মুখে পাশে দাঁড়িয়ে রইলেন, আর ঈশিতা দৌড়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রু সম্বরণ করার চেষ্টা করছিলেন। ধূসর এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। স্যালাইনের বোতল থেকে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা তরল যখন ইচ্ছের শিরায় প্রবেশ করছিল, তখন ধূসর এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। চোখের সামনে ক্লান্ত, জীর্ণ একটা পুতুলের মতো নিস্তেজ ইচ্ছে শুয়ে আছে। গোলগাল ছোট্ট মুখটা যেন আরও ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু গালের মাঝে সেই ছোট্ট কালো তিলটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ধূসর লক্ষ্য করল, অসুস্থতার ক্লান্তি যেন ওর চেহারায় এক অদ্ভুত মায়া এনে দিয়েছে। অগোছালো চুল, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও সৌন্দর্যের এক অন্যরকম দীপ্তি যেন ছড়িয়ে পড়ছে। মুহূর্তের জন্য ধূসরের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন জানি না, একটা অজানা হৃদযন্ত্রণা বেপরোয়া হয়ে উঠতে চাইল, বুকের মধ্যে চাপা কষ্ট গর্জন করে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ এল না। সেই শুধু দাঁড়িয়ে রইল, নিঃশব্দে ইচ্ছেকে দেখতে থাকল। কক্ষের নীরবতা কেবল স্যালাইনের ফোঁটা পড়ার শব্দে ভেঙে যাচ্ছিল। ধূসর অনুভব করল, অদ্ভুত এক টান তাকে পেছনে থেকে ইচ্ছের দিকে নিয়ে যাচ্ছে। হৈমন্তী ধূসরের দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? একটু বসো। ধূসর সামান্য হেসে বলল, না আমি ঠিক আছি। রোকসানা মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর গভীর উদ্বেগে ইচ্ছের নীরব মুখের দিকে তাকিয়েছিলেন। ইচ্ছে তখনও বেহুশ, শরীরের দুর্বলতায় একেবারে নিস্তেজ হয়ে শুয়ে আছে। গভীর শ্বাসের ধীর শব্দ ছাড়া কোনো সাড়া নেই। বাইরে রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। একে একে সবাই যে যার ঘরে ফিরে গেছে, তবে রোকসানা মেয়েকে ছেড়ে যেতে পারেননি। রফিক একবার এসে দেখে গিয়েছিলেন, তারপর নিচে চলে গেছেন, কিন্তু তার চোখে চিন্তার রেখা স্পষ্ট ছিল। ধূসর দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, ইচ্ছের নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে। বালিশে মাথা এলিয়ে রাখা ইচ্ছের গোলগাল মুখটা বর্ণহীন হয়ে গেছে, মাঝখানে সেই চিরচেনা তিল, অসুস্থতার ছাপেও যেন এক অনন্য কোমল সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। ধূসরের বুকের কোথাও যেন অজানা ব্যথা ছটফট করছে, কিন্তু সে জানে না কেন। হৈমন্তী এসে ধূসরকে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর খানিক বিরক্তি নিয়ে বললেন, শুনো, ধূসর, সারাদিন জার্নি করেছ। এখন ঘুমাও, এখানে তো আমরা আছি। ধূসর একটু ইতস্তত করল, যেন কিছু বলার ছিল কিন্তু বলা হল না। শুধু একবার শেষবারের মতো ইচ্ছের দিক তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার দৃষ্টিতে ছিল অদ্ভুত এক অচেনা অনুভূতি, যা হৈমন্তীর চোখ এড়ায়নি। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের কপালে হাত রেখে বললেন, কেন এমন করিস ইচ্ছে? শরীরের দিকে খেয়াল রাখিস না কেন? কিন্তু ইচ্ছে কিছুই শুনছে না। সে যেন ব্যথার ভারে অচেতন হয়ে গেছে, এই সব আয়োজন, উদ্বেগ, ভালোবাসা, দুশ্চিন্তা, কিছুই তার জানা নেই। হৈমন্তী ধূসরের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন, যেন ধূসরের আচরণে কিছু একটা ভাবনায় ফেলেছে তাকে। সকালের আলো জানালা দিয়ে এসে পড়েছে ডাইনিং রুমের চকচকে টেবিলে। পরিবারের সবাই একে একে খেতে বসেছে। রোকসানা, হৈমন্তী, ইনায়েত, রফিক, রিমি, সাবের, সবাই ব্যস্ত নাস্তার আয়োজনে। হৈমন্তী খাবার দিতে দিতে বললেন, কাল রাতে এত কিছু হলো, আজ ইচ্ছে কেমন আছে রোকসানা? রোকসানা হালকা হাসি দিয়ে বললেন, ভালো আছে আপা, এখনও একটু দুর্বল। ওষুধের প্রভাব আর স্যালাইনের জন্য একটু শক্তি পেয়েছে। ওদিকে লিভিং রুমের সোফায় ইচ্ছে বসে আছে। পাশেই ঈশিতা বসে আপন মনে গল্প করছে, মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। ঈশিতা বলছিল, জানিস, রিমি চাচি আমাকে বলে, ধূসর ভাই আর মীরা আপু এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ রাজপুত্র রাজকন্যা। ইচ্ছে হেসে বলল, তুই না চাচির কথায় সবসময় হাসিস। ধূসর ভাই কি এখনও ওঠেনি? ঈশিতা মাথা নেড়ে বলল, না রে, মীরা আপুকেও এখনও দেখি নাই। এত ঘুম। তাদের কথোপকথনের মাঝেই রিমি একগাল হাসি নিয়ে এসে বলল, তোমরা কি আবার ধূসর আর মীরা নিয়ে আলোচনা করছ? আহারে, ধূসর তো সারারাত জেগে ছিল তোর খোঁজ নিতে ইচ্ছে,
আর তুই এখন তার ঘুম নিয়ে হাসাহাসি করছিস? ইচ্ছে একটু অবাক হল, ধূসর সারারাত তার জন্য জেগেছিল। মুখে কিছু না বললেও মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি খেলা করতে থাকল। ঈশিতা মুখ টিপে হাসল আর বলল, আসলে চাচি, ধূসর ভাই তো ভালো, কিন্তু মীরা আপুর তো। রিমি ধমকের স্বরে বলল, বাহ, কি সুন্দর চালাকি চলতেছে, চল, তোদের দুজনকে খেতে বসাই। ঈশিতা হেসে বলল, চলো চলো, তোমার ধমকে কিছু বলাই যায় না। ওদিকে খাওয়ার টেবিলে হৈমন্তী ধূসর আর মীরার অনুপস্থিতি নিয়ে রোকসানাকে বললেন, আজকালকার ছেলেমেয়েরা কেমন অলস হয়ে গেছে। এই সময়ও ঘুমিয়ে আছে, কি ব্যাপার? রফিক হাসতে হাসতে বলল, ওদের উঠিয়ে আনব? ইনায়েত হাত তুলে বললেন, থাক, উঠবে। আজ তো শুক্রবার, একটু বেশি ঘুমাক। সবাই হাসির মাঝে নাস্তার ব্যস্ততায় মেতে উঠল, আর ইচ্ছে সোফায় বসে ঈশিতার সঙ্গে খুনসুটিতে মেতে রইল। ধূসরের কথাটা বারবার মনে করলেও মুখে কিছু বলল না। ইচ্ছে ও ঈশিতা খেতে বসেছে, টেবিলে নানা রকম খাবারের আয়োজন। রোকসানা যত্ন করে ইচ্ছের প্লেটে কিছু তুলে দিতে গিয়ে বললেন, বেশি খেতে হবে মা, শরীর ঠিক করতে হবে। ইচ্ছে মাথা নিচু করে ছোট্ট করে হাসল, আর ঈশিতা পাশে বসে খুনসুটি করতে লাগল। এমন সময় ধূসর নিচে নামল, সবে গোসল সেরে এসেছে। তার ভেজা চুল থেকে এখনও পানি পড়ছে, সাদা শার্টের কলার ভিজে গায়ে লেগে আছে, ফ্রেশ লুকটা যেন আরও আকর্ষণীয় লাগছে। ধূসর হাতে তোয়ালে চুল মুছতে মুছতে টেবিলের দিকে এগিয়ে এল। ইচ্ছে যখন প্রথমবার ধূসরকে দেখেছিল, তখন তার মনে পড়ে গেল গত রাতে তার অদ্ভুত অবয়ব, মুখে এক অদ্ভুত চিন্তা আর দৃষ্টি। দরজায় দাঁড়িয়ে থাকা সেই পুরুষের চেহারাটা যেন ঠিক কল্পনার মতোই ছিল, যেন তার চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। চোখে গভীরতা ছিল, যা ইচ্ছেকে বিভ্রান্ত করে দেয়। তার সৌন্দর্য, তার উপস্থিতি, সবকিছু যেন ইচ্ছের মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ও কাঁপন তৈরি করছিল। প্রথমবার সে ভাবল, এত সুন্দর একজন মানুষকে দেখার পর আর কিছু ভাবা যায় না। ইচ্ছে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল, আর ঈশিতা তো ঠিক থাকতে পারল না, ফিসফিস করে বলল, দেখছিস ইচ্ছে, আহারে, আমার ভাইরে কোনোদিন এইভাবে দেখেছি সব সময় তো কল আর কল। ইচ্ছে হেসে বলল, চুপ কর তো, খা চুপচাপ।